নমস্কার। আজকে সবচেয়ে বড় খবর হলো কলকাতার মেয়র ববি হাকিমের যে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। কি অভিযোগ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস অভিযোগ করেছে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম নিয়ে বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ, নানা লোকজনের কাছ থেকে টাকা তুলছেন বা টাকা তোলার হুমকি দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি যদি অভিযোগ করেন যে কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এবং ফিরহাদ হাকিম হচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম, তার ওএসডি অভিষেকের নাম নিয়ে টাকা তুলছেন বা টাকা তোলার চেষ্টা করছেন, এটা একটা বড় অভিযোগ। একে তো এই অভিযোগ নিয়ে পুরো রাজ্য রাজনীতিতে একটা আন্দোলিত হয়ে গেছে, তৃণমূলের মধ্যেও হইচই পড়ে গেছে। তারপরে এই ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা নিয়েও একটা ব্যাপক শোরগোল পড়ে গেছে তৃণমূলের মধ্যে। ফিরহাদ হাকিম কি বলেছেন? ফিরহাদ হাকিম বলেছেন যে এটা আমি আপনাদের কাছ থেকেই শুনছি, মানে সাংবাদিকদের বলেছেন, এবং তারপরে জানিয়েছেন যে পুলিশের কাছে না গিয়ে আমাকে বললেই হতো, আমি বিভাগীয় তদন্ত করতাম। এই যে ফিরহাদ হাকিম এই কথাটা বলেছেন যে থানায় অভিযোগ না জানিয়ে আমাকে জানালেই পারতেও এবং আমি বিভাগীয় তদন্ত করতাম, এইটা নিয়ে একটা মৌলিক প্রশ্ন উঠে গেছে। তার কারণ হচ্ছে যে কারো বিরুদ্ধে যদি এরকম টাকা তোলার অভিযোগ থাকে এবং সেটা যদি কোনো সাংসদের নাম করে, দ্যাট টু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম করে যদি কেউ টাকা তোলার চেষ্টা করে, তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ। সেই অপরাধের তদন্ত সে তো পুলিশই করবে, পুরসভার তো তাকে এর তদন্ত করার এখতিয়ার নেই। হ্যাঁ, ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় পুরসভার কর্মী, তার বিরুদ্ধে সমান্তরাল বিভাগীয় তদন্ত হতেই পারে, কিন্তু থানায় যাওয়ার দরকার কি ছিল? ফিরহাদ হাকিমের এই মন্তব্য, এটা থেকেই মনে হচ্ছে অনেকের ধারণা যে ববি হাকিম বোঝাতে চেয়েছেন যে এটা তো একটা নিজেদের মধ্যে ব্যাপার, আপোষে মিটিয়ে নিলেই হতো, আমাকে জানাতে পারতো। এইটা একটা পারসেপশন অনেকের মধ্যে তৈরি হয়েছে। তো এইটা নিয়ে হইচই পড়ে গেছে যে ববি হাকিম বা ফিরহাদ হাকিম কেন আড়াল করার চেষ্টা করছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি যে এটা কিন্তু ধারণা, কারণ রাজনীতি সবসময় ধারণাতেই চলে, এবং সেখানে শব্দই হলো ব্রহ্ম। মুখ থেকে বেরিয়ে যাওয়া একটা শব্দ, সেটাই কিন্তু অনেক সময় মারাত্মক হয়ে ওঠে। তো এখানে ববি হাকিম যে কথা বলেছেন যে থানায় না গিয়ে আমাকে জানালেই পারতো, এইটাতেই আজকে আলোড়ন পড়ে গেছে তৃণমূলের মধ্যে। প্রশ্ন উঠেছে থানায় যাবে না কেন? তার কারণ হচ্ছে যে টাকা তুলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, তার বিরুদ্ধে তো থানায় যাওয়াই দরকার। তো তাকে কিন্তু উনি আড়াল করতে চাইছেন। যদিও ববি হাকিমের ঘনিষ্ঠ লোকজন বলতে চাইছেন না, দাদা ও ভাই বলতে চাননি, উনি বোঝাতে চেয়েছেন যে তৃণমূল তারা পরিবারের মতন, পুলিশে যাওয়ার আগে দাদাকে জানালেই পারত। কিন্তু এইটা তো একটা ব্যাখ্যা, থানায় যাওয়ার কি দরকার ছিল এর কোনো কিন্তু ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো এইটা কিন্তু একটা বড় স্নোবল হতে চলেছে তৃণমূলের মধ্যে বলে অনেকে মনে করছে। এখানে মনে রাখতে হবে যে শেক্সপিয়ার সরণিতে যে থানায় যে অভিযোগটা হয়েছে, সেই অভিযোগটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন কর্মী, তার নাম অয়ন ঘোষ দস্তিদার। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কোনো কর্মীর অভিযোগ করা মানে, এবং তাতে তো তিনি লিখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার চেষ্টা হচ্ছে, তার মানে এটা অভিষেকের অভিযোগ বলেই ধরে নেওয়া যেতে পারে। তৃণমূলের অভ্যন্তরে যে কেমিস্ট্রি বা যে রসায়ন, সেইটা মানে কিন্তু ববি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে খুব সখ্য রয়েছে এরকম কিন্তু ধারণা নেই। বরঞ্চ 2021 সালের পর থেকেই একটা ধারণা হলো, মানে তৃণমূলের মধ্যে এবং অনেকের মধ্যে ধারণা হলো যে ববি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। কি সেই ঠান্ডা লড়াই? 21-এর ভোটের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে তৃণমূলে এক ব্যক্তি এক পদ ব্যবস্থা বাস্তবায়িত হোক, কারণ পার্টি বড় হয়েছে, সেখানে পদের সংখ্যা সীমিত। একজন মানুষ যদি 2 বা 3টে পদ আঁকড়ে বসে থাকেন, তাহলে বাকিদের জায়গা কি করে হবে? এবং সেখানে একটা সঙ্গত যুক্তিও রয়েছে, সেটা হচ্ছে যে একজন দীর্ঘদিন ধরে পদ আঁকড়ে রয়েছেন, তার ফলে তার যে পরের জেনারেশন, তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা আর কোনোদিনও ওপরে উঠতে পারছেন না, অথচ এক ব্যক্তির কাছে 2 বা 3টে পদ রয়েছে। ঠিক এভাবেই সেই সময় ফিরহাদ হাকিমের কাছে রাজ্য সরকারের 2টি দপ্তর ছিল, মন্ত্রিসভা, পরিবহন এবং পুর দপ্তর।
সেই সঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ছিলেন তিনি। আমরা দেখেছিলাম যে তখন অভিষেক যখন এই ব্যাপারে খুব ভোকাল, সে সময় কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছিলেন ফিরহাদ হাকিম। উনি প্রায় খোলাখুলি এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে না এক ব্যক্তি এক পদ বাস্তবায়িত হবে না, আমি মমতাদির সাথে কথা বলেছি, দিদি আমাকে বলে দিয়েছেন। তার মানে কি? তার মানে যখন অভিষেক এটাকে নিয়ে তার এই তত্ত্ব নিয়ে যখন দলে বাস্তবায়িত করতে চাইছিলেন, সেই সময়টা ববি হাকিম বা ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় নেন এবং সেখানে গিয়ে একটা ব্যবস্থা একটা সুরাহার চেষ্টা করেন। এবং আমরা তারপরে দেখি যে ফিরহাদ হাকিমকে একটি দপ্তর ছাড়তে হয়, মানে তার একটি দপ্তর চলে যায়, পরিবহন দপ্তর তার থেকে নিয়ে নেওয়া হয় এবং অভিষেকের আস্থাভাজন বা অনুগামী বলে পরিচিত স্নেহাশিস চক্রবর্তী তাকে পরিবহন মন্ত্রী করা হয়। তো এইটা একটা প্রেক্ষাপট রয়েছে। এবং তারপরেও আমরা দেখেছি যে এই যে ঠান্ডা লড়াই বলে ধারণা, সেটা কিন্তু পারসিস্টেন্টলি ছিল। মানে যেমন লোকসভা ভোটের সময় একটা খুব তৃণমূলের মধ্যে এবং একটা রাজ্য রাজনীতিতে একটা খুব জল্পনা বা আলোচনা ছিল যে ফিরহাদ হাকিম তার মেয়েকে প্রিয়দর্শিনী হাকিম তাকে প্রার্থী করতে চান বসিরহাট লোকসভা কেন্দ্রে। তো একটা সময় পর্যন্ত প্রায় পাকাই হয়ে গেছিল ব্যাপারটা যে আর কাউকে পাওয়া যাচ্ছে না ওখানে, নুসরাত জাহানকে প্রার্থী করা হবে না এবং সেখানে প্রিয়দর্শিনী হাকিম প্রার্থী হবেন। কিন্তু আমরা দেখেছি যে ঠিক শেষ মুহূর্তে, মানে 10 তারিখ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং আমি ফর শিওর জানি সেটা হচ্ছে 9 তারিখ রাত্রিবেলা হাজী নুরুল ইসলাম, বসিরহাটের প্রাক্তন সাংসদ এবং হারোয়ার বিধায়ক, তৎকালীন বিধায়ক, তাকে বলা হয় যে আপনি কালকে ব্রিগেডে চলে আসুন। মানে 9 তারিখ তাকে বলা হয় যে শেষ মুহূর্তে গিয়ে তাকে বলা হয় যে আপনি প্রার্থী হচ্ছেন। এবং তখন কিন্তু দলের অনেকের কাছে জানা ছিল শীর্ষ নেতৃত্বে যে নুরুল ইসলাম তিনি কিন্তু কঠিন রোগে ভুগছেন, দুরারোগ্য রোগে ভুগছেন বলে জানা ছিল। তারপরেও কিন্তু হাজী নুরুল ইসলামকে প্রার্থী করা হয়। খুব দুঃখজনক যে 3 দিন আগে হাজী নুরুল ইসলামের মৃত্যু হয়েছে এবং তার ফলে বসিরহাট লোকসভা আসনে উপনির্বাচন অনিবার্য। এবং যেহেতু হাজী নুরুল ইসলাম হারোয়ার বিধায়ক ছিলেন, তার ফলে হারোয়ার বিধানসভাতে তো উপনির্বাচন হওয়ার কথাই ছিল, সেই সঙ্গে এখন বসিরহাট লোকসভার উপনির্বাচন হবে। ঠিক এমন একটা যখন পরিবেশ যে আবার যখন এটা শুনতে খারাপ লাগছে, সদ্য হাজী নুরুল ইসলাম অত্যন্ত সজ্জন নেতা ছিলেন, ধর্মপ্রাণ মুসলমান নেতা। তো তিনি মারা যাওয়ার পরে যখন এই আলোচনা করতে একটু খারাপই লাগছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা বাস্তব সেটা হলো যে বসিরহাট লোকসভা এবং হারোয়া বিধানসভার উপনির্বাচন আসন্ন, তার ঠিক আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম এবং ববি হাকিমের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু আবার একটা কিন্তু টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমরা জানি যে তৃণমূলের এই যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, তার আগে তৃণমূলের কিন্তু একটা বড় রকমের রদবদল কিন্তু মানে অবশ্যম্ভাবী। মানে এটা আমি আপনাদের জানিয়ে রাখছি যে এটা ভবিতব্য, এটা হবেই হবে এবং সেটা বহু স্তরে হবে। সেটা যেমন জেলা সংগঠন, একদম নিচুতলার সংগঠনে হবে, আবার এমনি পুরসভা, জেলা পরিষদ ইত্যাদি স্তরেও হবে, আবার রাজ্য সংগঠনে হবে, সেই সঙ্গে মন্ত্রিসভাতেও কিন্তু একটা রদবদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ঠিক সেরকম একটা সন্ধিক্ষণে এই ঘটনাটা ঘটছে। ফলে এই ঘটনাটাকে খুব যে হালকাভাবে নেওয়ার, অন্তত আমার সেটা মনে হচ্ছে না, বরং আমার মনে হচ্ছে যে এইটা কিন্তু একটা কনফ্লিক্টিং একটা পয়েন্ট হতে চলেছে। এবং সেখানে আজ ফিরহাদ হাকিমের যে মন্তব্য, এটা হতে পারে যে উনি অত 7-5 ভেবে বলেননি, উনি হয়তো ভেবেছেন যে এইটুকুনি ভেবে বলেছেন যে হ্যাঁ পুলিশের কাছে যাওয়ার আগে আমার কাছে আসতে পারতো। কিন্তু অ্যাপারেন্টলি উনি যে কথাটা বলেছেন যে থানায় যাওয়ার কি দরকার ছিল, সেইটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, তৃণমূলের উপরতলার অনেক নেতার মধ্যে আজকে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এটা নিয়ে আলোচনা চলছে এবং এইটা আগামী দিনে একটা বড় আকার নিতে পারে বলে আমার মনে হয়, বা আগামী দিনের ঘটনা প্রবাহের জন্য এইটা একটা প্রেক্ষাপট হয়তো হয়ে থাকবে বলে আমার মনে হচ্ছে। এখন দেখার যে এই যে মৌলিক ব্যাপারটা, মানে ফান্ডামেন্টাল যে বিষয়টা, যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ,
অভিযোগ মানে তিনি কিন্তু এখনো পর্যন্ত দোষী প্রমাণিত নন। শুধুমাত্র কি হয়েছে না, শেক্সপিয়ার সরণি থানায় তার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বলা হয়েছে যে এফআইআর করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হোক। সুতরাং সেই প্রক্রিয়াটা এখন সেভাবে শুরু হয়নি। ফলে দেখার যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটাই বা কতটা সত্যি প্রমাণিত হয়। কিন্তু অবভিয়াসলি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার অফিস থেকে যদি অভিযোগ করা হয় যে কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী বা মেয়রের যে ওএসডি, তার বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় যে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় যে ব্যক্তি, তার নাম করে টাকা তোলার চেষ্টা করছেন, সেটা ডেফিনেটলি একটা বড় অভিযোগ। এখন দেখার আগামী দিনে এটা কোন দিকে মোড় নেয়। আজ এ পর্যন্তই, নমস্কার।